ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে বাংলাদেশের উপরও কোপ। ৩৭% হলো ট্যারিফ, বিরাট চ্যালেঞ্জে উন্নয়নশীলরা, বলছেন বিশ্লেষক। আমদানি করতে গেলে বাংলাদেশ সহ সকলেরই উচ্চ মূল্য দিতে হবে তাদের আমদানিকারকদের, যেটা বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক স্বাধীনতার নামে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপে তীব্র প্রতিক্রিয়া সারা বিশ্বে। পাল্টা বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি অনেকের। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সাইডলাইনে ইউনুস মোদি বসবেন আগামীকাল। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে দুর্ভাগ্যজনক হবে, বলছে বিএনপি। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে রাজনীতিতে নামার আহ্বান লেবার পার্টি। ঈদের ছুটিতে কক্সবাজার সহ পর্যটন নগরীতে ভ্রমণপ্রিয় মানুষের উপচে পড়া ভিড়। বিধিনিষেধের কারণে সেন্ট মার্টিন দ্বীপে নেই পর্যটক। জন্মদিনে নিজেকে নতুন উচ্চতায় তুলে নেয়ার প্রত্যয় পেসার তাসকিনের। দুর্বলতা ও শক্তি মাথায় রেখে গেম প্ল্যান সাজানোয় মিলেছে সাফল্য। এবার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খড়ক পড়ল বাংলাদেশ সহ ১৮৫টি দেশ ও অঞ্চলের উপর। বাংলাদেশি পণ্যে শুল্কের হার বাড়িয়ে ৩৭% ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ট্যারিফের কবলে পড়েছে বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অসম বাণিজ্য নীতির জবাব দিতেই এমন পদক্ষেপ। অভিযোগ, ৫ দশকের বেশি সময় ধরে বৈদেশিক বাণিজ্যে লুটপাট নিপীড়নের শিকার হয়ে আসছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে বিশাল এক খতিয়ান নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। কোন দেশের সাথে কতটা বাণিজ্য ঘাটতি তুলে ধরেন সে তালিকা। একই সাথে ঘোষণা দেন ১৮৫ দেশ ও অঞ্চলের উপর চাপানো হচ্ছে শুল্কের বিশাল বোঝা। বাদ পড়েনি এশিয়া থেকে অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে ইউরোপ কোনো অঞ্চল। ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ট্যারিফের কবলে পড়বে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টের দাবি, দশকের পর দশক অসম বাণিজ্য নীতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। তাই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার দিন আখ্যা দিয়েছেন তিনি। এটা স্বাধীনতা দিবস, যার জন্য বহুকাল অপেক্ষা করেছি। এপ্রিলের ২ তারিখ দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এটা মার্কিন শিল্পের পুনর্জন্মের দিন, আমেরিকার লক্ষ্য পুনরুদ্ধারের দিন, আমেরিকাকে আবার সমৃদ্ধ করে গড়ে তোলার সূচনার দিন। বাংলাদেশ সহ বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে ১৫%। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $৮৪০ কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক। পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার উপর শুল্কের হার বাড়িয়ে যথাক্রমে ৩৪, ২৬, ৪৬ ও ৪৯% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ হয়েছে ২০% শুল্ক। আফ্রিকার দক্ষিণের ছোট দেশ লেসোথোর উপরও চাপানো হয়েছে ৫০% ট্যারিফ। শত্রু, মিত্র, কাছের দূরের সব দেশ দ্বারা দশকের পর দশক আমাদের দেশ লুটপাট, নিপীড়িত হয়েছে। ৫০ বছরের বেশি সময় ধরে আমাদের দেশ ও করদাতাদের ছিন্ন ভিন্ন করা হয়েছে। তবে আর তা হবে না। বিষয়টি খুব সাধারণ। আমাদের সাথে যা করা হবে সেটাই তাদের সাথে করা হবে। বেশিরভাগ দেশের উপর ৫ এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত শুল্ক। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করা হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক পর্যালোচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যৌক্তিকরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জরুরি
বিভিন্ন বিকল্প চিহ্নিত করছে। স্ট্যাটাসে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রপ্তানি গন্তব্য। চলমান প্রচেষ্টা মার্কিন সরকারের সাথে সমন্বিতভাবে শুল্ক সংক্রান্ত বিষয়টি সমাধানে সহায়ক হবে। বাংলাদেশি পণ্যের শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে বাংলাদেশের পরের অংশে আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা কথা রয়েছে যুক্ত হওয়ার সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হানের। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে রপ্তানি বাজারে, এমনটা মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম অভিঘাত পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে সরকারি পর্যায়ে সেল গঠনের পরামর্শ দিয়েছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, ক্ষতি পুষিয়ে নিতে শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্যের রপ্তানি করে থাকে সেই একই ধরনের সমধর্মী পণ্য রপ্তানিকারক অন্যান্য এশীয় দেশ উচ্চ শুল্ক আরোপ হয়েছে। সুতরাং সেদিক থেকে বলতে পারেন এটা এক ধরনের মন্দের ভাব। এই দেশগুলো থেকে পণ্য আমদানি করতে গেলে বাংলাদেশ সহ সকলেরই উচ্চ মূল্য দিতে হবে তাদের আমদানিকারকদের, এবং সেটি তাদের দেশগুলোতে পণ্য ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে তাদের বায়ারদের, এবং যেটা বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হলেও এখন এটাকে যদি আপনি এই ক্ষতিটা পুষিয়ে নিতে চান, তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে কিছু উদ্যোগ নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এফিশিয়েন্ট কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে, ভ্যালু চেইনটাকে আরও কীভাবে সাবলীল করা যায় সেটা চিন্তা করতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির জেরে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা। তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন দেশ। এরই মধ্যে ট্যারিফের বিরুদ্ধে ট্যারিফ বিল পাশ হয়েছে ব্রাজিলের পার্লামেন্টে। মিত্র থেকে শত্রু, কেউ যেন বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের কথিত লিবারেশন ডে শুল্কারোপ নীতি থেকে। দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলোর উপরও আরোপ হয়েছে যথাক্রমে 25 ও 24% শুল্ক, যাতে হতাশা প্রকাশ করেছে সিওল, টোকিও। 2019 সাল থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈশ্বিক বিনিয়োগকারী। জাপানিজ কোম্পানিগুলো মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে। আমরা খুবই হতাশ। এটি দুঃখজনক। বিশ্ব বাণিজ্যের উপর মার্কিন শুল্কারোপ গভীর প্রভাব ফেলবে। ওয়াশিংটনের সাথে যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় বসব। যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করেছে অস্ট্রেলিয়া। বলছে, অবন্ধুসুলভ আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কারোপের পেছনে ট্রাম্পের প্রশাসনের কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই। এটা আমাদের দুদেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে। এটা কোনো বন্ধুর কাজ নয়। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ। জানিয়েছে শিগগিরই আসবে এ সংক্রান্ত ঘোষণা। এটা বিশ্ব অর্থনীতির জন্য বিশাল ধাক্কা। বিশ্ব বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবেই, সেই সাথে গোটা পৃথিবীর ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা জবাব দিতে প্রস্তুত। স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের বিপরীতে এরই মধ্যে আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছি। ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপ। এরই মধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির পণ্যের উপর শুল্ক আরোপ করে এমন যে কোনো দেশকে জবাব দিতে আইনও পাশ করেছে ব্রাজিলের পার্লামেন্ট। অনিক রহমান, যমুনা নিউজ। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 12টায় ব্যাংককে পৌঁছান তিনি। থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে ডক্টর ইউনূসকে বহনকারী বিমান তাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সকাল 8টা 55 ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। স্থানীয় সময় বিকেল 3টা 30 বিমস্টেক ইয়ং জেনারেশন
ইনোভেশন ফোরামে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এদিকে এরই মধ্যে থাইল্যান্ডে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি, যেখানে সই করেছেন 7 সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে কাল। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান এই তথ্য জানান। শুক্রবার রাতে দেশে ফিরবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে বলে দাবি কিছু রাজনৈতিক দলের। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে এই সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নও তুলেছেন নেতারা। বলছেন তা না হলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বিলম্ব কেন। বিএনপি নেতারা বলছেন সরকার নিরপেক্ষতা হারালে তা দুর্ভাগ্যজনক হবে, আর সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে যোগ দেওয়া উচিত বলছেন লেবার পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর 3 ছাত্র প্রতিনিধি যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি যখন স্পষ্ট হচ্ছিল, তখন পুরনো দলগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। এনসিপির আত্মপ্রকাশে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনও সরকারে আছে 2 ছাত্র প্রতিনিধি। এমন অবস্থায় সরকারের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করে বিএনপি। আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি সেখানে সরকারকে অত্যন্ত নিবিড় দৃষ্টি রাখতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে এবং এটা হলে আবার অন্য ধরনের প্রশ্ন উঠতে পারে। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না সরকার, এমন প্রশ্ন করছেন নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা হয়তোবা কোনো নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সময় দিতে চান, এরকম কিছু প্রশ্ন উঠেছে। আমরা করছি না, এটা জনগণের পক্ষ থেকে এরকম কিছু কিছু প্রশ্ন ওঠা শুরু করেছে। তা না হলে উনি রোডম্যাপ দিতে বিলম্ব করছেন কেন? ওনার বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা যাচ্ছে না। নির্বাচনের কথা বললেই তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে, তাদের মধ্যে একটা সংশয় কাজ করে। তাহলে তারাই তো একটা অনৈক্যের সৃষ্টি করছে, তারাই কিন্তু আবার ফ্যাসিস্টের জন্য পথ উন্মুক্ত করে দিচ্ছে। যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো যাতে না উঠে এবং এটা যাতে সকলের মনের মধ্যে, আমরা যদি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, এটা আমরা সকলকে ধারণ করতে হবে। রাজনৈতিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। সরকারের অংশ থেকে যারা একটি রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেই জিনিসটা দৃশ্যমান, মানুষ বোঝে। তো এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, যে তাদেরকে যেন জনগণ মনে করে যে এই সরকার সত্যিকার একটি নিউট্রাল গভর্নমেন্ট, এনারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কার্যক্রম করছে না, কোনো কর্মপরিকল্পনা নিচ্ছে না। এটা পরিষ্কার করতে হবে সরকারকে। তিনি ছাত্রদের পক্ষ নিলে এদেশের রাজনৈতিক সমস্ত শক্তি এটাকে ভিন্নভাবে দেখবে, যা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং ছাত্ররা যদি ক্ষমতায় থাকে, তাহলে তারাই যদি আবার রাজনৈতিক দল করে, তাহলে তো সেই দলটি আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছে এবং পাবে, এটাই বাস্তবতা। আমি মনে করি ছাত্রদেরই উচিত নিজেদের থেকে সরে যাওয়া। নিরপেক্ষতা রক্ষায় বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সংযুক্ত ছাত্র প্রতিনিধিদেরও অপসারণ করা উচিত বলেও মনে করে দলগুলো। তারাও আজকে দেখেন নতুন রাজনৈতিক দল একটা হয়েছে, আরো বেশ কয়েকটি পাইপলাইনে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন পার হলেও সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। দুর্ভোগে হাজারো মানুষ। বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম।
আকরাম, রিং বাঁধ তৈরিতে কত সময় লাগবে আরো? আর একটু জানতে চাই দুর্গত এলাকার মানুষের এখন কি অবস্থা? ন্যান্সি, রিং বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে আগামীকাল লাগতে পারে, এটি তারা বলছে। তবে আমরা বাস্তবে যেটি দেখছি এটি আগামীকাল হবে না, তার পরদিনও লেগে যেতে পারে। এখানে যে কাজের গতি সেটি দেখে এমনটি আমাদের মনে হচ্ছে। আর নদীতে কেবল জোয়ার শুরু হয়েছে এবং লোকালয়ের যে পানি সেটি আবারও কিন্তু পাচ্ছে, এবং এই নদীর পানি যত বাড়বে লোকালয়ের গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হবে, এবং এর ফলে এই অঞ্চলের মানুষদের যে দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগের মানুষদের রান্না বান্না বাড়িতে বন্ধ হয়ে পড়েছে, অনেকের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ হয়ে পড়েছে। এই অঞ্চলের পয় নিষ্কাশন যে ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে, এবং সুপেয় পানি এবং খাবার সংকট দেখা দিয়েছে অঞ্চলে। এবং আজকে কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণের কথা রয়েছে, এবং বিভাগীয় কমিশনার রয়েছেন, তিনিও ত্রাণ বিতরণ করবেন, আমরা সেটি জানতে পেরেছি। তবে এই অঞ্চলের মানুষদের কাছ থেকে যেটি জেনেছি, এই যে বাঁধটি মূলত ভেঙেছে, এই বাঁধটি কিন্তু গেল 2 মাস আগে কিন্তু তৈরি করেছিল পানি উন্নয়ন বোর্ড, এবং ঈদের যেদিন ভেঙে যায় বাঁধটি তার ঠিক 15 দিন আগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু তারা দেখেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে ঈদের দিন যখন সবাই ঈদ জামাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই এই অংশটি ভেঙে যায় এবং এই অঞ্চল প্লাবিত হয়, এবং বানের জলে লোনা পানিতে ভেসে গেছে এই অঞ্চলের মানুষের ঈদ আনন্দ। ন্যান্সি। আকরাম, আপনাকে ধন্যবাদ। লম্বা ছুটির কারণে এখনো কাটেনি ঈদের আমেজ। কেউ কেউ এখনো ছাড়ছেন ঢাকা, কেউ বা আবার জরুরি কাজে ফিরতে শুরু করেছেন রাজধানীতে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে ট্রেন কিংবা বাস কোথাও নেই যাত্রী চাপ। শুক্র ও শনিবার বাস ট্রেনে রাজধানীমুখী স্রোত বাড়বে বলে ধারণা বাস মালিকদের। ঈদের ছুটিতে সবসময় ঢাকা ছাড়েন কর্মজীবী মানুষ। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপনে যান গ্রামের বাড়ি। এবার লম্বা ছুটি হয়, যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখ মানুষকে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন ছাড়ছেন ঢাকা। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত, তাই শুক্র ও শনিবার বাস ট্রেন লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ থাকবে। ঢাকার বাইরের থেকে চাপ নাই, ঢাকাতে যাত্রী গেছে, এখন আসার মতো সে চাপটা এখন আসেনি, গাড়ি খালি আসতেছে। এমন চাপ তো পাইনি, আগের বার গাড়ি ভরছি 1800 করে, এবার মনে করেন যে 500 টাকার উপরে গাড়ি ভরতে পারিনি, কাউন্টারের ভাড়ায় 550 টাকা। যেহেতু ঈদের ছুটি এখনো শেষ হয়নি, ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। ঢাকায় ফেরা যাত্রীরা জানান স্বস্তির যাওয়া আসার কথা। অন্যদিকে কেউ আবার এখন যাচ্ছেন ঘুরতে। ঢাকার বাইরে যাচ্ছি, আমাদের একটু ঘুরতেও যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটিতে দেশে যাই নাই, তো এখন আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঈদের পর একটা রিল্যাক্স, একটু ঘোরা বাচ্চাদের সাথে। বাস টার্মিনালগুলোতেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের তেমন একটা চাপ লক্ষ্য করা যায়নি। ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসেই দেখা গেছে যাত্রী সংকট। কমফোর্টেবলি ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে যাব, সেজন্য আসলে ঈদের পরে যাওয়া। সবাই তো আগেই চলে গেছেন, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। সড়ক, রেল ও নৌপথে তেমন কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরবে রাজধানীবাসী, এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনে এলাকায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানায় মহুয়া কমিউটার ট্রেনটি সকাল 9:15টায় ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বেলা 11:15টার দিকে গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে চালক ট্রেন থামিয়ে দেন। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈদের ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন তারা। কক্সবাজারের হিমছড়িতে আছেন সহকর্মী এহসান আল কুতুবি। যাচ্ছি তার কাছে। এহসান, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর হোটেল মোটেলে বুকিং কেমন?
নেন্সি হোটেল মোটেলের রুমের যে বুকিংয়ের অবস্থা সেটি হচ্ছে একেবারে পরিপূর্ণ, কোনো রুম খালি নেই। আর হচ্ছে সমুদ্র সৈকতেও প্রচুর পর্যটক আছে, একেবারে সুগন্ধা থেকে লাবণী পর্যন্ত। এর বাইরে যেসব পর্যটক এই হিমছড়ি, অর্থাৎ আমি এখন আছি হিমছড়িতে, সমুদ্র সৈকতের বাইরে পর্যটকরা যেখানে ঘুরতে যান তাদের প্রথম পছন্দ হচ্ছে হিমছড়ি। আর মেরিন ড্রাইভের এক পাশে সাগর, এক পাশে হচ্ছে পাহাড়। এই পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে যে রুট মেরিন ড্রাইভ, এই দীর্ঘ মেরিন ড্রাইভ দেখতে দেখতে কক্সবাজারের এই পর্যটন যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি থেকে টেকনাফ, জিরো পয়েন্ট, সাবরাং ট্যুরিজম পার্ক পর্যন্ত, সেখানে কিন্তু পর্যটকরা ছুটে চলছেন বিভিন্নভাবে। অর্থাৎ এখানে বিভিন্ন গাড়ি রয়েছে, সেই গাড়ির একেবারে বিভিন্ন জায়গায় আমরা জ্যাম দেখেছি। অর্থাৎ জ্যামের মূল কারণ হচ্ছে এখানে পর্যটকরা প্রচুর পরিমাণে বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাচ্ছেন, কেউ হিমছড়ি যাচ্ছেন, কেউ ইনানি যাচ্ছেন। আবার আমরা এখানে আছি হিমছড়িতে, যেখানে 40 ফুট উপরে পাহাড়ের উপরে পর্যটকরা এখানে নিজের বন্দী করে রাখছেন ঠিক সামনেই। অর্থাৎ এখানে আমরা এখন হিমছড়িতে একটা লেখনা দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু অনেক পর্যটককে আমরা ছবি তুলতে দেখছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে তারা সমুদ্রকে রাখছেন, এভাবেই কিন্তু ছবি তুলতে দেখছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে তারা সমুদ্রকে রাখছেন, এভাবেই কিন্তু প্রতিটি পর্যটন স্পট ভরপুর, একেবারে পর্যটকে ভরপুর হয়ে উঠেছে এবং জমজমাট ব্যবসা, বিশেষ করে যারা হোটেল মোটেলের পাশাপাশি অন্যান্য যে ব্যবসায়ী পর্যটন ব্যবসায়ী ছিল, সবার মুখে কুতুবী, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন অসাধারণ দৃশ্য, সমুদ্র সৈকতের পাহাড় একদিকে, সেই দৃশ্য আমরা দেখছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। পর্যটক নেই, তাই সেন্ট মার্টিনের প্রকৃতি সেজেছে আপন রূপে। প্রবাল দ্বীপের জীববৈচিত্র্যেরও প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু কষ্টে আছে স্থানীয় মানুষ। একদিকে সাগরে মাছ কম, অন্যদিকে 10 মাস আসবে না তাদের জীবিকার প্রধান উৎস পর্যটক। এতে বেশ দুশ্চিন্তায় সেন্ট মার্টিনের মানুষ। বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি স্থানীয়দের। এহসান আল কুতুবীকে সাথে নিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ বালুরাশি পেরিয়ে সমুদ্রের পানির দেখা পাওয়া যেন দুনিয়া জয় করার সমান কচ্ছপ ছানাদের কাছে। সেন্ট মার্টিনের সৈকতে মন ভালো করা এমন দৃশ্য এখন প্রতিদিনের। হাজার হাজার পর্যটকের ভিড়ে যা দেখা অসম্ভব। 2 যুগ ধরে সেন্ট মার্টিনে ন্যাচারালভাবে আপনার ডিমগুলি ফুটানো যাচ্ছে না। যেখানে ডিম পারে সেখানে হচ্ছে কুকুরে খেয়ে ফেলে, আপনার মানুষের চুরি করে নিয়ে যায়, গরু হিসাবে খেয়ে ফেলে। হ্যাচারির মাধ্যমে কৃত্রিমভাবে বাচ্চাগুলি আপনার ফুটাই সাগরে ছাড়িয়ে দিচ্ছে আর কি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নানা অনিয়মের কারণে হুমকির মুখে ছিল এখানকার পরিবেশ। অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 4 মাস। এই মৌসুম থেকে মাত্র 2 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 31 জানুয়ারি থেকে 10 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। বন্ধের প্রায় 2 মাস পর অনেকটা ইতিবাচক পরিবর্তন দ্বীপটিতে। সৈকত জুড়ে নেই তেমন কোনো প্লাস্টিক, সৃষ্টি হচ্ছে নতুন নতুন প্রবাল, আবার প্রবালে জন্ম নিচ্ছে সামুদ্রিক উদ্ভিদও। জীববৈচিত্র্য পেয়েছে নতুন প্রাণ। পরিবেশটা আগের থেকে একটু ভালো হচ্ছে, মানুষের আনাগোনা কমেছে এবং এখানে আপনার পাখিরও আনাগোনা ভালো দেখা যাচ্ছে। শামুক ঝিনুকের সংখ্যা আমরা দেখছি সমুদ্রের পাড়ে অনেক বেশি শামুক ঝিনুকও আছে এবং কাঁকড়া, যে সমস্ত লাল কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের 40 থেকে 50 প্রজাতির কাঁকড়া আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে কষ্টে আছে এখানকার মানুষ। পর্যটক বন্ধে সেন্ট মার্টিনে যারা পর্যটক কেন্দ্রিক ব্যবসা করে, গত 2 মাসের আয় দিয়ে সামনের 10 মাস কিভাবে চলবেন সেই দুশ্চিন্তায় তারা। আবার যারা দিনমজুর, তাদের অবস্থাও বেশ নাকাল। এই যে আপনাদের যে 2 মাস ব্যবসা দিয়েছে, এই 2 মাস নিয়ে আমাদের চলা খুব কঠিন হয়ে যাবে। আমাদের তো একদম টাকা দান নিয়ে চলতে হবে, এটাই তো বাধ্যতামূলক। সামনে তো এই জেলেও বন্ধ হয়ে যাবে, 58 দিন বন্ধ আছে, এগুলোও তো প্রায় বিরাট জমবে এখানে। এই অবস্থা নিয়ে মানুষের খেতে খাওয়া মানুষের খুব অবস্থা।
মরার উপর খাড়ার ঘা এই মৌসুমে তেমন মাছ উঠছে না সাগরে। এতে জেলে পরিবার বা মৎস্য ব্যবসায়ীদের অবস্থাও খারাপ। কন্যারে মাছ তো সারা জীবন পড়ে না, দেখেন একদিন যদি কন্যারে পাওয়া গেলে আর 5 দিন পাওয়া যায় মায়ের মার এরিয়াতে, তাইলে ওখানে যদি গিয়ে যদি আমরা মাছগুলা যদি না ধরি তাহলে আমাদের সংসারটা কিভাবে চালাবো? আরও 1 মাস পরে 2 মাস পরে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক খারাপ একটা দুর্ভিক্ষ সৃষ্টি হবে এই দ্বীপের মধ্যে। টুরিস্ট বন্ধ হয়েছে, মাছও পড়ে নাই, আগামী থেকে আবার বন্ধ দিয়ে দিছে, ঈদের পরে বন্ধ। যে টাইমে আমাদের সেন্ট মার্টিনে মাছ মারা হয়তো। জেলা প্রশাসন বলছে পরিবেশ রক্ষা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মানুষের জীবন জীবিকার জন্য বিকল্প কিছুর সন্ধান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি। অনেকগুলো জিনিস তারা তাৎক্ষণিকভাবে আমাদের বলেছেন। শুটকি, মৎস্য আহরণ, যেটি তারা আগে থেকে করতেন, সরকার সরাসরি গিয়ে বললেন আপনি এটা আপনি করেন, উনি ওনার যেটা বেস্ট পসিবল অপশনস বেসড অন হিজ স্কিল অ্যান্ড অপরচুনিটিস সেগুলো প্রপোজ করবেন, আমরা সেখানে সাপোর্ট করব। একপাশে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অসহযোগিতা বা বাংলাদেশের দিকে তাক করে গুলি, অন্যদিকে সেন্ট মার্টিনের পরিবেশ বা জীববৈচিত্র্য রক্ষা, এই দুয়ে মিলে অনেকটা জটিলতা বা সমীকরণের মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার। আর এই জটিলতা বা সমীকরণের মধ্যে পড়ে স্থানীয় মানুষদের অনেকটা দুর্বিষহ অবস্থা। পর্যটক না থাকায় এখানকার মানুষদের অনেকটা না খেয়ে থাকতে হচ্ছে এবং সামনের 10 মাস যে কী হবে তা নিয়েও সন্দিহান এখানকার স্থানীয়রা। দ্রুতই তাদের দাবি তাদের বিকল্প জীবিকার সংস্থান করা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, মার্কিন সরকারের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে বাণিজ্য যুদ্ধের পদধ্বনি হিসেবে দেখছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। তিনি এই বিষয়ে কি বিশ্লেষণ দিলেন আমরা একটু শুনে আসব। বাংলাদেশ সহ অন্যান্য যে উন্নয়নশীল দেশ, এমনকি উন্নত বিশ্বের যে দেশগুলো, তারাও নতুন করে চিন্তা ভাবনা করবে কিভাবে এই বৈশ্বিক বাণিজ্য যে কাঠামো, যে ব্যবস্থাটা, সেটা কি ধরনের সংস্কার করা দরকার। এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে ইউএস এর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাদের এই ডাব্লিউটিওতে আস্থা নেই এবং সেটা কিন্তু আমরা নানা ধরনের ইমপ্লিকেশন সামনে দিনগুলো দেখতে পাবো, আরো বেশি বাণিজ্য যুদ্ধ, এবং এগুলোর কারণে কোনো দেশই বা ডাব্লিউটিওর কাছে গিয়ে কোনো প্রতিকার পাওয়ার হয়তো সেরকম কোনো আমরা সুযোগ দেখতে পাবো না। খেলার জগতের খবর জানাবো। পেসার তাসকিন আহমেদের 30তম জন্মদিন আজ। এই মুহূর্তে দেশের সেরা পেসার হবার পাশাপাশি বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন তাসকিন। নিজের দুর্বলতা ও শক্তি সম্বন্ধে স্পষ্ট ধারণা আর সেই হিসেবে গেম প্ল্যান সাজানোতেই পাচ্ছেন সাফল্য বলছেন তাসকিন। এই মুহূর্তে দেশের পেস ইউনিট দারুণ ছন্দে থাকলেও পাইপলাইন যথেষ্ট সমৃদ্ধ হয় বলছেন এই পেসার। হাসিনুর রহমানের রিপোর্ট। এই মুহূর্তে বাংলাদেশের সেরা বোলারকে, প্রশ্নের উত্তরটা খুবই সহজ, তাসকিন আহমেদ। গত 2 বছরে 3 ফরম্যাটেই তাসকিনের পারফরমেন্স ঈর্ষণীয়। গত 24 মাসে 5 টেস্ট খেলে নিয়েছেন 23 উইকেট, অ্যাভারেজ সবচেয়ে ভালো 20.27। গত 2 বছরে 22 ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ 33 উইকেট নিয়েছেন, আর 21 টি-20তে তাসকিনের নামের পাশে আছে 34 উইকেট। তাসকিনের নেতৃত্বে বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বের যে কোনো দলের কাছে সমীহ আদায় করছে। ঢাকার এই পেসার জানালেন তার সাফল্যের রহস্যটা। নিজের লিমিটেশনটা জানাও ইম্পর্টেন্ট, যে আমার স্কিল সেট কতটুক আছে, এটার আমি কতটুক ম্যাক্সিমাইজ করতে পারবো। নিজের ভুলগুলো থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করে ইমপ্রুভ করার চেষ্টা করছি আর প্রসেসটা ফলো করছি। এখনো লং ওয়ে টু গো। আসলে হয়তো আমি ভালো করছি, বাট অনেক ভালো কিছু করে ফেলিনি এখনো, যেটা করা বাকি ইনশাল্লাহ। তবে তাসকিনের এই সাফল্যের পেছনে তার ফিটনেসের অবদানও খুব গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের শুরুতে ইনজুরিতে জর্জরিত তাসকিন এখন শিখেছেন নিজের যত্ন নেওয়াটা। স্কিলের পাশাপাশি কিভাবে ফিটনেস উন্নতি করতে হবে সেটা নিয়েও কাজ করছেন এই স্পিড স্টার। তবে এই কাজে বিসিবির ভূমিকাও আছে বলছেন তাসকিন। আগের থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসেসটা অনেক ইমপ্রুভ হয়েছে। আমাদের বোর্ডের ফিজিও ট্রেনার বা কোচেসরা অনেক এই বিষয়ে অবগত, এবং ইভেন আজকে সকালেও আমার বোলিং ওয়ার্কলোড নিয়ে আমার ফিজিও ট্রেনারের সাথে আমার আলাপ হয়েছে। স্পেশালি যারা 3 ফরম্যাট খেলতেছি আমরা, এদেরকে একটু মাঝে মাঝে ব্রেক দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ থাকা সত্ত্বেও।
just because of our body. এই মুহূর্তে বাংলাদেশের বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিবদের নিয়ে গড়া আক্রমণের পাইপলাইনটাও সমৃদ্ধ বলা হয়। তবে তাসকিনের ভাবনাটা একটু ভিন্ন। তার মতে এখনো অস্ট্রেলিয়া, ভারতের মতো জায়ান্টদের পর্যায়ে পাইপলাইন সমৃদ্ধ নয় বাংলাদেশের। একটা বড় ইনজুরি বদলে দিতে পারে পুরো চিত্রটাই। ভালো হইলে 4-5 জন হইলে অনেকে মনে করে যে ওয়াও 5টা ফাস্ট বোলার আছে, পাইপলাইনটা স্ট্রং হচ্ছে, বাট টু বি অনেস্ট আপনার 2-3 জন ইনজুরি হোক আপনি কারো খুঁজে পাবেন না। তখন মনে হবে আল্লাহ ফাস্ট বোলারই নাই, আমাদের লিমিটেশনস আছে। এই মুহূর্তে 3 ফরম্যাটে বাংলাদেশের সেরা খেলোয়াড় তাসকিন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র A+ ক্যাটাগরির ক্রিকেটারদের। সেই স্টারের 30তম জন্মদিন আজ। যমুনা টেলিভিশনের সকল দর্শকদের পক্ষ থেকে তাসকিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। হ্যাপি বার্থডে তাসকিন আহমেদ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।